সমুদ্রের গভীরতায় প্রায় 200 মিটার নিচে সাবমেরিনের জন্য ভুল করার সামান্যতম সুযোগও থাকে না। একটি ছোট ভুলও মৃত্যুর পরোয়ানা হয়ে দাঁড়ায়। বলা হয় সাবমেরিনারদের আসল শত্রু অন্য কেউ নয়, বরং সাবমেরিনের নিজেদের মস্তিষ্ক। তাদের জগৎ বলতে শুধু একটি স্টিলের টিউব, যা সমুদ্রের কয়েকশো মিটার নিচে লুকিয়ে চলছে। ওপরে জলের চাপ, নিচে মৃত্যুর নিস্তব্ধতা এবং মাঝখানে মানুষ। এর ভেতরে থাকা ক্রু মেম্বাররা মাসের পর মাস পানির নিচে থাকেন। 2024 সালে HMS ভেনজেন্স টানা 201 দিন পানির নিচে থেকে এক নতুন রেকর্ড গড়েছে। কিন্তু এখানে প্রশ্ন ওঠে যে 7 মাসেরও বেশি সময় সাবমেরিনাররা সমুদ্রের গভীরতায় কিভাবে থাকেন? খাবার, পানি এবং সবচেয়ে বড় কথা, অক্সিজেনের অভাব কিভাবে পূরণ করা হয় সেখানে? সমুদ্রের গভীরতায় টয়লেট এবং অন্যান্য বর্জ্যগুলোকে কি করা হয়? আর যদি কোনো কিছু ভুল হয়ে যায়, এরকম সিচুয়েশনে সাবমেরিনারদের কাছে কি কি অপশন থাকে নিজেদেরকে রক্ষা করার জন্য? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। প্রায় মানুষ সাবমেরিনকে একটি লাক্সারি ভেসেল মনে করেন, যেখানে আরামের সব সরঞ্জাম আছে। আসলে সমুদ্রের গভীরতায় বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকা একটি বড় চ্যালেঞ্জ। আপনি সাবমেরিনের ভেতরে যদি 5 স্টারের মতো সুইটেও থাকেন, তাও এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। বাস্তবে সাবমেরিন কোনো কফিনের চেয়ে কম নয়। এটি একটি সংকীর্ণ টিউবের মতো, যার কাজই হলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা। ভেতরে জায়গা এতটাই কম থাকে যে দুজন মানুষের একসাথে হাঁটাচলা করাও মুশকিল হয়ে পড়ে। বন্ধুরা, আমরা নেভি সাবমেরিনের কথা বলছি, যা দেখতে বেশ বড় মনে হলেও এর ভেতরেই থাকে ইঞ্জিন, কয়েক মাসের খাবার, অন্যান্য লজিস্টিক্স এবং আশ্চর্যজনকভাবে 130 জনেরও বেশি ক্রু মেম্বারদের থাকার জায়গা। যেখানে একটি সাধারণ জেলখানায় কয়েদির কাছে থাকে 80 স্কয়ার ফিটের জায়গা, সেখানে একজন সাবমেরিন ক্রু মেম্বার মাত্র 20 স্কয়ার ফিট জায়গা পান। তাই যদি বলা হয় সাবমেরিনাররা মিশনে নয়, বরং 6 থেকে 7 মাসের কারাবাসে যাচ্ছেন, তবে তা বললেও ভুল হবে না। এখানে প্রাইভেসির কোনো কনসেপ্টই নেই। প্রত্যেকের ব্যক্তিগত জায়গা বলতে শুধু তার কাঁধ পর্যন্ত। সবসময় কারো না কারো কাঁধ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। আর এখান থেকেই শুরু হয় সাবমেরিনারদের প্রথম চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি হলো ক্লস্ট্রোফোবিয়া। এটি এমন একটি অবস্থা যেখানে সংকীর্ণ জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, প্যানিক অ্যাটাক হয় এবং হার্টবিট বেড়ে যায়। মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না এবং এই অবস্থায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় সময় ভুল প্রমাণিত হয়। এ কারণেই নেভির সিলেকশন প্রসেসে ক্লস্ট্রোফোবিয়া খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়। যদি কারো মাঝে ছোট্ট একটি লক্ষণও দেখা যায়, তবে ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়। সাবমেরিন লাইফের প্রথম চ্যালেঞ্জ হলো আপনার ঘুম। যদি আপনার ঘুমের জন্য নিজস্ব প্রাইভেট বেড থাকে, তবে আপনি ভাগ্যবান, কারণ সাবমেরিনে প্রাইভেট বেড বলতে কিছুই নেই। এগুলো বাঙ্ক কফিনের মতো টাইট হয়, আর একটি বেডের ওপর আরেকটি বেড সজ্জিত থাকে, যেখানে মানুষ শুধু শুয়ে থাকতে পারে, সেখানে বসার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আসলে সাবমেরিনদের বেডে শোয়া কবরে ঘুমানোর চেয়ে কম কিছু নয়। USS মিসৌরির মতো সাবমেরিনে 135 জন ক্রু মেম্বার থাকেন, কিন্তু সেখানে বেড আছে মাত্র 94টি। অর্থাৎ একটি বেড কয়েকজন সৈনিক শেয়ার করেন। এখানে একটি সিস্টেম থাকে যাকে হট বাঙ্কিং বলা হয়। একজন সেলার যখন ডিউটির জন্য ওঠেন, ঠিক সে সময়ই অন্য কারো ডিউটি শেষ হয় এবং তিনি সেই গরম বেডেই ঢুকে পড়েন। অর্থাৎ এখানে বেড কখনোই ঠান্ডা হয় না। ভাবুন একবার, এখানে ঘুমও আপনার নিজস্ব নয়। সাবমেরিনে থাকা সেলারদের কাছে দিন রাতের কোনো ধারণা নেই, কারণ এটি সমুদ্রের কয়েকশো মিটার নিচে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছানোর কোনো সুযোগ নেই। এ কারণে সাবমেরিনে থাকা সেলারদের স্লিপিং সাইকেল স্বাভাবিক মানুষের স্লিপিং সাইকেলের থেকে পুরোপুরি আলাদা হয়। এখানে প্রত্যেককে কৃত্রিম স্লিপ সাইকেল তৈরি করতে হয়। এখন আপনি ভাবছেন যে এত মানুষ এত সময় ধরে এক জায়গায় বন্ধ থাকলে তারা খাবার কোত্থেকে পায়? সাবমেরিন যখন মিশনে বের হয়, তখন তাতে 20,000 কেজি পর্যন্ত খাবার লোড করা হয়। কিন্তু আরও অবাক করা বিষয় হলো এখানে যে সাবমেরিনে এই খাবারের জন্য আলাদা কোনো স্টোরেজ নেই, বরং পুরো সাবমেরিন জুড়েই খাবার ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। বেডের নিচে, করিডোরে সমস্ত সরঞ্জাম
সরঞ্জাম রাখা হয় এবং ক্রু মেম্বাররা তার উপর দিয়ে রীতিমতো চলাফেরা করেন। শুরুর কয়েকদিন ফ্রেশ ফল, সবজি এবং মিল্ক প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো প্রথম কয়েক সপ্তাহের মধ্যে শেষ করতে হয়। তারপর সারভাইভ করার জন্য পুরো ক্রু মেম্বারদের ক্যান্ড এবং ফ্রোজেন ফুডের উপর নির্ভর করতে হয়। তবে সাবমেরিনের খাবারকে বেশ উন্নত মানের ধরা হয়, কারণ খাবারই একমাত্র জিনিস যা সমুদ্রের নিচে ক্রুদের মনোবল অটুট রাখে। সাবমেরিনের খাবার যদি একঘেয়ে হয়ে যায় তবে ডিপ্রেশন বাড়তে পারে। তাই কিছু লম্বা মিশনে আইসক্রিম মেশিন এবং স্টেক নাইটও থাকে, যেখানে প্রপার কিচেন এবং শেফ থাকে। তবে দুর্ঘটনা এড়াতে সমস্ত রান্না ইলেকট্রিক স্টোভ এবং ওভেনে করা হয়। এখানে সবচেয়ে বিশেষ বিষয় হলো সাধারণত দিনে 3 বার খাবার খাওয়া হয়, কিন্তু সাবমেরিনে মোট 4 বার মিল দেয়া হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং শেষে মিড র্যাটস। এই মিড র্যাট মিল মাঝরাতের পর সার্ভ করা হয়, কারণ সাবমেরিনের ভেতরের পরিবেশ অত্যন্ত স্ট্রেসফুল হয়, যার ফলে ক্রু মেম্বারদের শরীর সাধারণ মানুষের চেয়ে বেশি ক্যালোরি বার্ন করে। তাদের অলসতা থেকে বাঁচাতে এই অতিরিক্ত মিল যোগ করা হয়। আর যারা রাতের শিফটে ডিউটি করেন তাদের জন্য মিড র্যাটস মিলই এনার্জির একমাত্র উৎস। এরপর আসে সব থেকে আশ্চর্যজনক অংশ, সেটা হলো অক্সিজেন। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার নিচে কোনো জানালা নেই, যা খুলে দিলেই ফ্রেশ এয়ার আসবে। এটি আক্ষরিক অর্থেই একটি সিল করা মেটাল টিউব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে সাবমেরিনারদের জন্য ফ্রেশ অক্সিজেন কোত্থেকে আসে? আর দীর্ঘ সময় অক্সিজেন সিলিন্ডার সাবমেরিনে রাখাও ঝুঁকিপূর্ণ, কারণ অক্সিজেন একটি ফ্লেমেবল গ্যাস। চলুন তাহলে এবার অক্সিজেনের রহস্যটা জেনে নেওয়া যাক। আসলে সাবমেরিনে ইলেকট্রোলাইসিসের এক দুর্দান্ত সিস্টেম লাগানো থাকে। সমুদ্রের নোনা জল ভেঙে তা থেকে অক্সিজেন আলাদা করা হয় এবং বাড়তি হাইড্রোজেন গ্যাস বের করে দেয়া হয়। একজন মানুষ প্রতিদিন 600 লিটার অক্সিজেন ব্যবহার করে। যদি সেখানে 130 জন ক্রু মেম্বার থাকেন, তবে সাবমেরিনের সিস্টেমকে প্রতিদিন 78,000 লিটার অক্সিজেন তৈরি করতে হয়। এটি অনেকটা আন্ডার ওয়াটার স্পেস স্টেশনের মতো সিস্টেম। যদি সিস্টেম ফেল করে তবে ক্রুরা কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট অনুভব করবেন। কিন্তু সাবমেরিনে শুধু অক্সিজেন তৈরি করাই যথেষ্ট নয়। মানুষ যখন শ্বাস নেয় তখন সে কার্বন ডাই অক্সাইডও ত্যাগ করে। দেখুন বন্ধুরা, এখন একদিক থেকে অক্সিজেন তৈরি হচ্ছে এবং ব্যবহারও হচ্ছে, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড জমছে যা কেউ গ্রহণ করছে না। এই অবস্থায় বাতাসে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড 10%-এর বেশি হয়ে গেলে তা বিপদের কারণ হতে পারে। তাই মডার্ন সাবমেরিনে কার্বন ডাই অক্সাইড স্ক্রাবার্স লাগানো থাকে। সাবমেরিনের বাতাসকে একটি টাওয়ারের মধ্য দিয়ে পাঠানো হয়, যেখানে অ্যামাইন নামের লিকুইড স্প্রে করা হয়। এই কেমিক্যাল বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। বন্ধুরা, যদি এই সিস্টেম ফেল করে তবে এমার্জেন্সির জন্য সোডা লাইম বা লিথিয়াম হাইড্রো অক্সাইডের ক্যানিস্টার রাখা হয়। যখন বাতাস এই ক্যানিস্টারের মধ্য দিয়ে যায় তখন কেমিক্যাল কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়্যাক্ট করে তাকে সলিড কার্বনেটে রূপান্তর করে। রান্না করা থেকে শুরু করে গোসল এবং কাপড় ধোয়া থেকে খাবার পানি পর্যন্ত সব কাজেই ফ্রেশ পানির প্রয়োজন। কিন্তু সাবমেরিন যে পানির ওপর ভাসছে তা তো লবণাক্ত। এজন্য এই পানিকে ডিস্টিলেশন অর্থাৎ বাষ্প বানিয়ে পরিষ্কার করা হয়, অথবা রিভার্স অসমোসিস বা ফিল্টারের মাধ্যমে পানি তৈরি করা হয়। নিউক্লিয়ার সাবমেরিনে এনার্জির অভাব নেই বলে সেখানে ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। আর মডার্ন সাবমেরিনে হাইটেক ফিল্টার থাকে যা লবণকে আলাদা করে ফ্রেশ পানি তৈরি করে। বন্ধুরা, পানি তৈরি করা গেলেও তা ব্যবহারের কঠোর নিয়ম আছে। একজন সাবমেরিনারকে মাত্র 60 সেকেন্ডের মধ্যে গোসল শেষ করতে হয়। সমুদ্রের মাঝে থাকার সত্ত্বেও একজন সাবমেরিনার পানি প্রতি ফোঁটার জন্য হাহাকার করে। বন্ধুরা, সাবমেরিন পানির এত চাপের নিচে থাকে যে সামান্য একটি ছিদ্র হলেও সমুদ্রের পানি বন্যার মতো ভেতরে চলে আসবে। চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক সাবমেরিনে টয়লেট ওয়েস্ট কিভাবে ম্যানেজ করা হয়। টয়লেট ওয়েস্ট প্রথমে স্যানিটারি ট্যাঙ্কে জমা হয়। যখন এই ট্যাঙ্ক ভরে যায় তখন অত্যন্ত শক্তিশালী পাম্প ব্যবহার করে এই ওয়েস্ট সমুদ্রে বের করে দেয়া হয়। এই পাম্প সমুদ্রের চাপের চেয়েও বেশি প্রেসার দেয়। এই সময় ভলভগুলো সঠিক সিকোয়েন্সে খোলা খুব জরুরি। যদি বাইরের ভলভ আগে খুলে যায় এবং ভেতরটা পরে খুলে যায় তবে সমুদ্রের জল কামানের মতো সাবমেরিনের ভেতরে ঢুকে পড়বে। সলিড ট্র্যাশকে কম্প্যাক্ট করে স্টিল কন্টেইনারে প্যাক করা হয় এবং কখনো কখনো টর্পেডোরের মাধ্যমে বাইরে লঞ্চ করে দেয়া হয়। এখন বলুন তো বন্ধুরা, বাকি সব কাজ মেশিন সামলে নিলেও
মানুষের কি হবে? বলা হয় এখানে মানুষের সবথেকে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক। মাসের পর মাস সূর্যালোক নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই বললেই চলে, সাথে পরিচিত একই স্মেল আর একই চেহারা দেখতে দেখতে ক্রু মেম্বাররা ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং ক্লস্ট্রোফোবিয়ার শিকার হতে পারে। সাবমেরিনে ছোটখাটো তর্ক মারাত্মক হতে পারে, তাই দিন রাতের প্যাটার্ন বজায় রাখতে দিনের বেলা ন্যাচারাল লাইটের মতো আলো ব্যবহার করা হয় এবং রাতের আলো লাল হয়ে যায়, যাতে ক্রু মেম্বারদের মস্তিষ্কে সংকেত পৌঁছায় যে এখন রাত হয়েছে। বন্ধুরা, যাই হোক না কেন, একজন ক্রুকে এই অবস্থাতেই জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে হয়। অক্টোবর 1944 সালে ইউএসএস ট্যাঙ্ক নামের সাবমেরিন থেকে একটি টর্পেডো মিসাইল ফায়ার করা হয়, কিন্তু ক্যালকুলেশনের সামান্য ভুলের কারণে সেই টর্পেডো ফায়ার হওয়ার পর ঘুরে এসে নিজের সাবমেরিনকেই আঘাত করে। এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় সাবমেরিনারদের জীবন শুধু শত্রুর সাথে লড়াই করা নয়, বরং প্রতি মুহূর্তে নিজেদের মাইন্ড, নিজেদের মেশিন এবং শান্ত সমুদ্রের সাথে লাগাতার লড়াই করে যাওয়া। সেখানে ভুলের সাজা শুধুই মৃত্যু হয়। বন্ধুরা, সাবমেরিনারদের জীবন যুদ্ধের এই এপিসোড আপনাদের কেমন লাগলো এবং কি শেখালো, এবং আপনারা এই এপিসোড থেকে কি কি শিখতে পারলেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।